এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। I want him who is connected my life. Why will she stay away from me? I want that mental happiness who is possible from him. আমাকে হ্যান্ডেল করতে শিখতে হবে ওকে। তাকে ছোট হতে আমি বলিনি, চাইও নি আমার সাথে জড়াতে। তৌহিদ মুচকি মুচকি হাসছে। তিতলি কয়েকবার তাকিয়ে বিরক্ত হলো। সে নিজেও খুশি আনের সিদ্ধান্তে, তবে এই বানরের হাসির কারণ বুঝতে পারল না। আজব তো, বিরক্ত কেন করছেন তাসিফ? আমি কই তোমাকে বিরক্ত করলাম? হাসছেন কেন? হাসতেই পারি, তোমাকে জড়িয়ে তো হাঁটছি না। তিতলি কিছু না বলে চুপ করে হাঁটতে লাগলো। কংক্রিটের হাইওয়ে রাস্তার কোনা দিয়ে হেঁটে যাচ্ছে। হালকা স্নোফলস হচ্ছে। রাস্তার পাশের স্প্রুস গাছগুলোতে হালকা বরফ লেগে অসম্ভব সৌন্দর্য সৃষ্টি করেছে। রাস্তা দিয়ে মাঝে মধ্যে প্রাইভেট কারগুলো ঝড়ের ব্যাগে চলে যাচ্ছে, আর দুজন হুডি পরিহিত মানবে হেঁটে যাচ্ছে। তুমি আমাকে ভাইয়া বলো কেন? তিতলি, তাসমিন তাসমিন বললেই কেন ডাকো? অন্য কিছু তো মনে করো না, লাইক এ বয়ফ্রেন্ড বা হবু বর? নিস্তব্ধতা গ্রাস করে নিয়েছিল দুজনের অনুভূতিতে পরিপূর্ণ মানুষকে। হঠাৎ সব নিস্তব্ধতা ভেঙে তৌহিদের জোরালো কণ্ঠ কানে এসে লাগলো তিতলির। ভ্যাবাচাকা খেয়ে হাঁটা থামিয়ে দিল। টাসকে খাওয়া মুখে চাইল তৌহিদের দিকে। তৌহিদ ভ্রু নাচালো। তিতলি কিছুক্ষণ চেয়ে স্বাভাবিক মুখ করে নজর ফিরিয়ে নিল। আবারও হাঁটা লাগালো, তবে গতি বাড়ল ওর পায়ের। তৌহিদ হেসে নিজের পা চালিয়ে বলল, সাবধানে যাও মহারানী। নতুন এক সম্বোধন। তিতলি ফিরে চাইল আবার। দূরত্ব তাদের মাঝে অনেকখানি। তৌহিদের ঠোঁটে তখনও হাসে। ফুট করে তিতলির মুখ কালো হয়ে গেল। তিতলি চিৎকার করে উঠল, তাসিম, সরে যান। তিতলি ঝড়ের ব্যাগে ছুটে গেল, ঝাঁপে পড়ল তৌহিদের গায়ের উপর। তৌহিদ হতভম্ব, কি হলো, কেন হলো কিছুই বুঝল না। রাস্তার প্রান্তরে বরফের হালকা আস্তরণের উপর ওরা দুজন পড়ে গেছে। তখনই কানে আসলো গুলি ছোড়ার শব্দ। তৌহিদের মস্তিষ্ক সজাগ হলো মুহূর্তেই। পিঠে বেশ ব্যথা পেয়েছে সে। তিতলিও পাশে পড়ে আছে, ব্যথায় কুকে উঠল। তৌহিদ তিতলিকে এক হাতে জড়িয়ে ধরল নিজের সাথে। বেবি, কি হয়েছে? কোথায় ব্যথা পেয়েছো? তখন কানে আবারও গুলির শব্দ হলো। গুলিটা পাশ কাটিয়ে গেল তৌহিদের। ও এক সেকেন্ডও দেরি না করে তিতলিকে নিয়ে গড়ান দিল। রাস্তার দুই ধার দিয়ে সারি সারি স্প্রুস গাছের মেলা। দুই ধার সরুভাবে চলে গেছে বরফে ঢাকা জঙ্গলে। স্প্রুস গাছের আড়ালে তিতলি আর তৌহিদ গড়তে গড়তে সে জঙ্গলে এসে পড়ল। তিতলি যখন পেছনে তৌহিদের দিকে তাকালো, তখন তৌহিদকে পাস করে অদূরে তৌহিদের পেছনে স্প্রুস গাছের পাশে একজনকে দেখেছিল, যার হাতে ছিল রাইফেল। একটা প্রাইভেট কার চলে যাওয়ায় তার পেছনের হেডলাইটের আলোয় দেখেছিল এদিকেই রাইফেল তাক করে আছে। তিতলির মনে হলো সেটা তৌহিদের দিকে তাক করা। তিতলির সন্দেহ ভুল ছিল না। বর্তমানে তিতলি আর তৌহিদ আয়ারল্যান্ডের উইকলো পর্বতের নিচের স্প্রুস গাছের জঙ্গলে অবস্থান করছে। আয়ারল্যান্ডের আবহাওয়ায় বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ হলেও পাহাড় পর্বতে শীতকালীন তুষারপাত হয় একটানা মাসখানেক। ইউনিভার্সিটি থেকে সিনিয়রদের সেই সাথে ক্যাম্পিংয়ে গিয়েছিল তিতলি ইংল্যান্ডের কোনো এক পাহাড়ে। তবে সেখান থেকে তাকে নিয়ে এসেছে তৌহিদ তাসিম জোর করে। সে আসার আগ পর্যন্ত জানতো না আয়ারল্যান্ডে আসবে। বৃহৎ দ্বীপ আয়ারল্যান্ড ইংল্যান্ডের সাথে সংযুক্ত। বরফের উপর হাঁটছে ওরা দুজন। পায়ে বুট জুতা, তাই সমস্যা হচ্ছে না। রাস্তা থেকে গড়িয়ে নিচে পড়ার পরও তৌহিদ ওকে নিয়ে অনেকটা পথ দৌড়ে এসেছে। তিতলি তখনই শিওর হয়েছে গুলিটা ওদের দিকে নিক্ষেপ করা হয়েছিল। তিতলি তাকালো চুপ হয়ে থাকা তৌহিদের দিকে, আবারও সামনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আপনার উপর কেউ কেন হামলা করবে? কি হতে যাচ্ছিল এখনই? তৌহিদ হয়তো তার খয়েরি রঙা ঠুঁটে হাসলো একটু। তিতলির মনে হলো তাই। তার হাত এখনো আবদ্ধ তৌহিদের হাতের মাঝে। অন্ধকারের মাঝে অজানা গন্তব্যে হাঁটছে তারা। তিতলি চাইলেও কড়া কণ্ঠে কিছু বলতে পারেনি। এমন একটা পরিস্থিতি না বলাই ঠিক। একটু তো মায়া করা উচিত। তৌহিদের ফোন পড়ে গিয়েছে এর মাঝে কোথাও। আপাতত তিতলির ফোনটা তৌহিদের কাছে, কিন্তু সে কোনো প্রকার
ফ্ল্যাশ লাইট অন করছে না। কথা বলছেন না কেন? আর ফ্ল্যাশ কেন চালাচ্ছেন না আজব? তিতলি, এটা জঙ্গল। আপাতত নিজের সেফটির জন্য অনেক কিছু করতে হবে। দরকার হলে কিন্তু চুমু টুমু খেতে হবে ডিপলি। তিতলি চোখ রাঙিয়ে তাকায় তৌহিদের দিকে, হাত মুচড়ায় ছাড়িয়ে নেওয়ার জন্য, কিন্তু তৌহিদ না ছেড়ে টেনে এনে কাজ জড়িয়ে ধরে। আমার এখন কি ইচ্ছে করছে জানো ওমু? তোমার কোমর জড়িয়ে একটা ডাক কিস করি। তিতলি হতভম্ব হয়ে চাইল। বুকের ভেতর হৃদযন্ত্রটা ডিপ ডিপ শব্দ বেড়ে গেল। তৌহিদ অন্ধকারে ওর চোখের দিকে তাকিয়ে চোখ মারে। তিতলি তা বোঝে না। তৌহিদ ফোনের পাওয়ার বাটন চেপে ক্ষীণ আলো সৃষ্টি করে। গভীর চোখে তিতলির চোখের দিকে তাকিয়ে গাঢ় কণ্ঠে বলে, একটু মজা করছি না। আজ যদি তুমি আমার ওয়াইফ হতে অবশ্যই হবে একদিন। তবে আপাতত হলে এই বরফে ঢাকা জঙ্গলে ডাক রোমান্স করতাম। সব কিছুর অভিজ্ঞতা রাখা ভালো। একটু থামলো তৌহিদ। তিতলি বড় বড় চোখ করে চেয়ে আছে ওর দিকে। তৌহিদ এবার হেসে বলল, চিন্তা করো না, আমাদের বিয়ের পর হানিমুন প্লেস হিসেবে এই উইকরুপ পর্বত সিলেক্ট করব। হানিমুন অর্থ কি জানো? ইউ নো বেবি। হানিমুনও আসতে হয় নিরিবিলি একটা জায়গায়, যেখানে বিরক্ত করার মতো কোনো মানুষ থাকবে না। পাবলিক প্লেসে যায় কে? ওটা হয় হানিমুন, হয় না। তিতলি বাক শক্তি যেন হারিয়ে ফেলল। লাগাম নেই কোনো মুখের। অদৃশ্য এক আকাশ সমান আস্থা তৈরি হয়ে গেছে তৌহিদের উপর। তিতলির অজান্তেই তিতলির হাতটাও ধরছে খুব প্রয়োজনে। বিরক্তি প্রকাশ করলেও কোথাও না কোথাও ওর আচরণে মুগ্ধ হয়েছে তিতলি। তৌহিদ মোহনীয় হাসি দিয়ে সামনের দিকে মনোযোগ দিল। যাক, মনে হচ্ছে তিতলির প্রশ্নটাকে সাময়িকভাবে চাপা দেওয়া গেল। একটা জিনিস দেখছো, আমাদের নামের কত মিল। তাওহিদ, তাসিন, আর্তলি, তাসনিম। তুমি আমার জন্যই তৈরি হয়েছো। আমাদের মধ্যে কত মিল। চলো আবার দেশে গিয়ে বিয়ে করি। তিতলি কাঁধের উপর থেকে তৌহিদের হাত সরিয়ে দেওয়ার প্রচেষ্টা করে বলল, ধ্যাত, ছাড়ুন আমাকে, অসভ্য লোক। তৌহিদ এবার একটু সিরিয়াস মুখ করে বলল, তিতলি, এটা জঙ্গল। প্লিজ, আপাতত এখান থেকে বেরোনো সম্ভব না। সুরক্ষিত একটা জায়গা বেছে নিতে হবে। আমি চাই না তোমার একটু ক্ষতি হোক। এভাবেই থাকো। তৌহিদের সিরিয়াস কণ্ঠে তিতলি থামলো। হুড়ি পড়ার পরও কেমন ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। কিছু না বলে তৌহিদের সাথে জড়িয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একসময় ওর বুকের সাথে মিশে হাঁটতে লাগলো। তো শব্দ করলো না আজ তিতলি। শীতল হাওয়া, শীতের এই উত্তরের হাওয়া জনজীবনকে হিম করে দিতে যথেষ্ট। শীতের সময়টাতে গ্রামীণ দৃশ্য খুবই মন কাড়া হয়ে থাকে। শুধু গ্রামীণ না, শহরের দৃশ্য হয় অনেকটা চাঞ্চল্যকর। সময়ের ব্যবধানে গুটি কয়েক মানুষের এই প্রিয় ঋতু সংকুচিত হয়ে আসছে। আর হিম করা শীত পড়লেও পরীর নিকট সব সময়ই শীতের ঋতুটা প্রিয় ছিল। এখনো ব্যতিক্রম না। কোলাহল মুক্ত ইয়ানের বাড়িতে যে কয়দিন থেকেছেও নিঃসন্দেহে প্রতিদিন সকালে ছাদে যেতে ভুল হয়নি। ছাদটাও বেশ টুকিটাকি ফুল গাছ আর একপাশে বাগান বিলাসের ছেয়ে আছে। পরীর কাছে বাগান বিলাসের জন্যই ছাদটা বেশ লেগেছে। সবকিছুর মধ্যেই ইয়ানের দেওয়া ঝটকাটাও হজম করতে পরীর ভোগান্তি পোহাতে হয়েছে। সে কথা দিয়েছিল, যে ধরেছিল সে জ্যোতিকে নিয়ে এবার জমিদার বাড়িতে আসবে। পরী নিজের কথা একটু ভুলেনি। তাই তো বর্তমানে উপস্থিত খান বাড়ির সদর দরজার সামনে। দরজার উপাশে বাড়ির সকল মানুষকেই দেখা যাচ্ছে। দেখা যাবে না কেন? আজ বৈঠক বসেছিল সবার। বৈঠকের কেন্দ্রবিন্দু ছিল এই বাড়ির ছোট কর্তার সিদ্ধান্ত। থমথমে ভাব সবার মধ্যেই বিদ্যমান ছিল। সকলের মনে একটাই কথাই উকি দিচ্ছিল, কখনো এই সম্পর্কে ভেবে দেখা না হলেও যখন ইয়ান চেয়েছে পরীকে নিয়ে যেতে, তখনই উঠেছে কথাটা। যতই হোক তারা একটা সোসাইটিতেই বসবাস করে। সোসাইটির সকল নিয়ম তারাও মানে। সমাজে তাদের স্থান সব থেকে উপরে। পারিবারিক ঐতিহ্য, ব্যবসায়িক ঐতিহ্য, সব কিছুতেই তারা শীর্ষ। এখন পরি আর ইয়ানের বিয়ে পাবলিক করলে বিষয়টা গোলমেলে হবে। ওদের বয়সের পার্থক্য, কাজিন বোন, সব কিছুকে উপেক্ষা করে কথা উঠবে এমন একটা পরিবারে বাড়ির বড় মেয়ের বিয়ে না হয়ে ছোট মেয়ের বিয়ে হচ্ছে আগে। যেখানে বড় মেয়ে হায়ার স্টাডির জন্য দেশের বাইরে গিয়েছে, আর ছোট মেয়েও তো তেমন বড় না। কথায় কথায় উঠে আসবে ভিন্ন ভিন্ন মত। মানুষ তিলকে তাল বানিয়ে ফেলবে কয়েক প্রহর সময়ের মধ্যে। কেউ চাচ্ছে না এমনটা হোক। বিষয়টাকে এড়িয়ে যাওয়া এতটা সহজ হবে না। এড়িয়ে গেলেই হবে কেউ কান দিও না, এই কথাটা বলার সুযোগ নেই। অন্য কোনো সমাধান বের করতে হবে।
বাড়ির মেয়ে বা নাতনিদের নিয়ে টুকি কথাও সমাজে উঠুক তা চান না রেওয়াজ খান। সেই বিষয়ে ঘণ্টাখানিক আলোচনায় জড়িয়েছে বাড়ির বড় সদস্যরা। সবাই উপস্থিত, 3 ছেলে, ছেলের বউরা, জামাই, মেয়ে, বড় নাতি, নাতবু। উপস্থিত নেই শুধু ছোট সদস্যরা আর বাড়ির মেঝকর্তা আশবির রায়াত খান এবং মিসেস সেজুতি আশবির, সেটাও যেন পূরণ করে দিল। এবারের ছোট মেয়ের সঙ্গে ছোট কর্তার বউ অন্দর মহলের দোরগোড়ায় উপস্থিত হলো নিজের কথা রাখতে। এই বাড়ির মেঝো বউয়ের অধিকার নিয়ে। পাশের শান সাইমিও আছে, রায়াত আসতে চায়নি, তবে তার সিদ্ধান্ত বদলে দিয়েছে 2 আঙ্গুলের মেয়ের গম্ভীর ভাবের কাছে। চতুর মস্তিষ্কের রেওয়াজ খান আর তারই ছোট ছেলে রিয়াদ ধরতে পারলো এরপরে কি হতে পারে। বাকিরা যে বুঝলো না তা নয়, সবার দৃষ্টি পড়ল মুখে কাঠিন্য ভাব ধরে রাখা রেওয়াজ খানের পত্নীর দিকে। নাতি নাতনিদের প্রতি সদয় থাকা বয়স্ক মানুষটা শেষ কয়েক বছরে খুবই কঠিন তার মেঝো নাতির উপর। পরীর রায়াদের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, ভাইয়া ভাবিকে নিয়ে ভেতরে চলুন, ওনার এতক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক না। রাত একবার পরীর মুখপানে, অতঃপর সামনে সবার দিকে তাকালো নিজের বাবা ও মায়ের পানে। নীরা চোখের পলক ফেলে আশ্বাস দিয়ে আসতে বললেন। রায়দ আবার তাকালো সেজুতির দিকে, মুচকে হাসি উপহার দিয়ে সেজুতির হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিল। পরি ততক্ষণে কয়েক পা এগিয়ে নিজের মা এবং বড় মায়ের উদ্দেশ্যে বলেছে, মা, বড় মা দাঁড়িয়ে আছো কেন? যতই কয়েক বছর বিয়ে হোক, এই প্রথম জমিদার বাড়িতে পা রাখবে, বরণের ব্যবস্থা করো। বৌমণি, তুমি যাও না, বড় দায়িত্ব তো তোমার। মা এবং বড় মায়ের থেকে নিজের যাকে বরণ করো। তুমি এখন বাড়ির বড় বউ, যাও তো। ভাবির এভাবে দাঁড়িয়ে থাকা ঠিক না। নিত নিজের শাশুড়ি তো তিতাসের দিকে তাকাচ্ছে। পরি আবার তাড়া দিল তাকে, রজনীর মাকে সাথে নিও, দেরি করো না তো। কারোর মুখের দিকে তাকিয়ে অনুমতি নেওয়া লাগবে না, তোমার নিজেরও অধিকার আছে এসব করার। পরির ঠেলাঠেলিতে নিতু বাধ্য হয়ে চলে গেল। ফিরে আসলো মিনিট 10-এর মাঝে। পেছনে রজনীর মা গ্রামীণ বউদের মতো আট পরে বাঙালিদের মতো শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে হাতে মিষ্টির ট্রে নিয়ে আসলো। নিতু এসে আবারও তাকালো দাদি শাশুড়ির দিকে। তার সাহস বাড়িয়ে দিল দাদা শ্বশুর। যাও নাটবো, মেয়েটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ছোট করে সব শেষ করো। জি দাদাজান। নরম এবং কণ্ঠ খাদে নামিয়ে কথাটা বলে পায়ে পায়ে এগিয়ে গেল সে। আনাম অনেক আগেই শানের কাছে ছুটে গিয়েছে, এখন তার কুলে উঠে প্রশ্নের ঝুড়ি খুলেছে। দাঁড়া নাথবউ, ফের ঘরে খবরদার এই মেয়েকে বরং করবি না। আমার কথা কারো কানে যায় না, তাই না? আর এই সেমরি, সাহস হইল কি করে আমার নিষেধের পরও এখানে আনা? কে সেমরি? তোমার সাথে হিসাব পরে মেলাচ্ছি বুড়ি। এইখানে কথা কইও না, কইয়া দিচ্ছি। পরিরে চিনো না, তিতলিদির মতো আমিও চলে যাব, তখন হাজার কইয়াও ফিরাইতে পারবা না, কইয়া দিচ্ছি। বৌমণি, তুমি আসো। আর দাদাজান, নিজের বউকে সামলাও, কিচ্ছু পারো না তুমি। পেছনে দাঁড়িয়ে ভাবলো কথাগুলো স্বামী। পরির সাথে সায় মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বৌমনি, তাড়াতাড়ি আসো তো। সে জ্যোতি ভাবি যদি আজ না যেতে পারে তাহলে আমরা আন্দোলন শুরু করব। ঝাঁঝালো কণ্ঠে হয়তো আরো তিক্ত বাজে কথা শুরু করতে চাইছিলেন জাহানারা। সহসা তাকে থামিয়ে দিলেন রেওয়াজ খান। স্বামীর আদেশ, তিনি কখনো উটুর শব্দ করেননি। স্বামী এতদিনেই কিছু বলেনি, তাই তো তার এতখানি জেদ। রেগে মেগে চলে গেলেন সেখান থেকে। সবাই এবার তার যাওয়া দেখল। রিয়াদ চলে গেল তার পিছু। রাগ করে নয়, নিজের জন্মদাত্রীকে এই মুহূর্তে সামলাতে। সব ঠিক হোক। রাউসাদ খানও একবার ফিরে চাইলেন সেই দিকে। আফিয়া এগিয়ে গিয়ে হালকা হেসে সেজতিকে এক হাতে জড়িয়ে ধরলেন। পুরী অবুজের মতো মাথা চুলকে ভাবল, এত তাড়াতাড়ি কেমনে ঠিক হয়ে গেল? আমি তো ভাবলাম কুরুক্ষেত্র বেঁধে যাবে। পুরীর অজানায় রয়ে গেল তার নিজের ভাবনি আলী পুরুষটাই এসব করেছে। তার চলার সব পথ সে আগে থেকেই সহজ করে দিয়েছে। স্বামীর কথায় তার মাথা নাড়িয়ে ভিতরে চলল পরি। শানের কুলে আনামকে দেখে ওর সাথে দুষ্টুমিতে মেতে উঠল। সারা রাত তুষারপাত হওয়ার পরে সকাল বেলাটাই মনে হচ্ছে তুলা ভেসে বেড়াচ্ছে চারপাশে। রাতের থেকে আরো কমেছে, তবে একেবারে নয়। উইকলু পর্বতে যেখানে টানা 1 মাস কি কখনো 2 মাস অন্তর তুষারপাত হয়, সেখানে সকাল বেলায় থেমে যাবে এমনটা ভেবে নেওয়া বোকামো। চারপাশের স্প্রুস গাছগুলো সাদা হয়ে গেছে। এই যেন বরফের রাজ্য। উইকলু পর্বতের একটা কোনায় ছোটখাটো একটা গুহাতে অবস্থান করছে 2টো মানবী। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গভীর ঘুমে তারা নয়, একজন অন্যজন তাকে দেখতে ব্যস্ত। কাল রাতের এত কেচ্ছা কাহিনীর পর ওরা এখানে এসে অবস্থান করেছে।
তিতলি ঘুমাতে না চাইলেও দু চোখের পাতা খুলে রাখা দায় ছিল, ফলস্বরূপ ঘুমিয়ে পড়েছিল সে। প্রচণ্ড রকম শীতে জায়গা নিয়েছিল পুরুষালী উত্তপ্ত বুকে, একটু উত্তাপ পাওয়ার আশায়। তৌহিদ কি আর মানা করার পাত্র? সে তো এসবের আশায় থাকে চাতক পাখির মতো। 33 বছরে পরিপূর্ণ পুরুষ কামক সত্তাকে লুকিয়ে ভালোবাসার মানুষের প্রিয় হয়ে দেখিয়েছে কাল রাতে। তিতলিকে সেফটি দেওয়ার জন্য দু চোখের পাতা এক করেনি সে। তবুও মাঝে কিছুক্ষণের জন্য চোখ বুজে এসেছিল, আবারও তা ভেঙে যেতে সময় নেয়নি। এত বছরের কামুক সত্তা যে জেগে উঠেছিল ঘুমের মাঝেও ক্ষণে ক্ষণে, অজান্তে সে তিতলির কোমরে স্লাইড করছিল। তার বুকের উপর কেউ খুব নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, তার বিশ্বাস ধরে রাখতে হবে। এই চিন্তা মাথায় আসতেই যেন সব ভ্রম ঘুম কেটে গেল। তৌহিদ চোখ বন্ধ করে রুদ্ধশ্বাস ছাড়ল, আলতো করে তিতলির পিঠে হাত রেখে ডাকলো, ওঠো তিতলি, সকাল হয়ে এসেছে, আমাদের এবার যাওয়া প্রয়োজন। তৌহিদের নরম কণ্ঠের কথাগুলো কোনোরূপ প্রভাব ফেলল না ঘুমন্ত তিতলির উপর। হাড় কাঁপানো শীতেও যে সে এই আলিঙ্গনে উত্তাপ খুঁজে পাচ্ছে, এভাবে এত প্রশান্তি নিয়ে কবে ঘুমিয়েছিল। তৌহিদের ইচ্ছা করলো না ডাকতে, কিন্তু এখান থেকে এখন যাওয়া উচিত। কখন কি বিপদ আসে বলা যায় না। তিতলি তার সাথে না থাকলে কোনো প্রকার কোনো ভয়ে ওকে ছুঁতে পারতো না। তিতলির ফোনটা বের করলো সে, চার্জ আছে এখনো। তিতলির মুখের দিকে চেয়ে ফোন লাগালো কোনো এক নাম্বারে। নিজের কথা শেষ করে তিতলিকে অনেক ডেকে উঠালো, সময় দিল ধাতস্থ হওয়ার। হায় ছেড়ে আশেপাশে চোখ বুলিয়ে নিল ও। ঘুম থেকে উঠে এমন অপার্থিব সৌন্দর্যের মুখোমুখি হবে তা জানা ছিল না। চোখ জোড়া চিকচিক করে উঠল ওর। অবাক হয়ে বাহিরে বেরিয়ে এসে দেখতে লাগলো মুগ্ধ চোখে। ম্যাম, এবার চলুন যাওয়া যাক, এসবের মতো আরও অনেক সৌন্দর্য দেখব। বিয়েটা করে নাও, সারা বিশ্ব ট্যুর দেব। তিতলি কপালে ভাঁজ ফেলে একবার তাকালো, অতঃপর হাঁটা শুরু করলো। তৌহিদ হেসে এগিয়ে এসে ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিল আবার। তিতলি কিছু বলতে গিয়েও থেমে গেল। কাল রাতের কথা মনে পড়ল, জায়গাটার জন্য ধরেছে হাত, তাই আর কিছু বলল না। তৌহিদ আবারও তাকিয়ে মুচকি হাসলো। 3 দিন পর তোমার ফ্লাইট, মনে আছে? হুম। বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হবে, চলো আমরা এঙ্গেজমেন্ট করে নিই। তিতলি নিশ্চুপ। এই লোকের আজে বাজে কথার বিপরীতে যে চুপ থাকা শ্রেয় তা বুঝেছে তিতলি, তাই তো নিশ্চুপতা বেছে নিয়েছে। তৌহিদ এসবের ধার ধারল না। সে আবার বলল, আমার কথা গায়ে লাগছে না তো? বাড়ি যাও, দেখবে এই টপিকেই কথা হচ্ছে। সোসাইটি বোঝো, আমি সেজন্যই ভালো মানুষ হিসাবে তোমাকে বললাম। তিতলি ভাবতে লাগলো কথাটা সত্যি তো, এমনটা হওয়ার সম্ভাবনা আছে। তাদের মতো এমন একটা পরিবারের ছোট মেয়ের আগে বিয়ে হচ্ছে, অথচ বড় মেয়ে ইউকেতে পড়তে এসেছে। ঠোঁট কামড়ে ধরল তিতলি। সিদ্ধান্ত নিল হোস্টেলে গিয়ে মা, চাচি বা বৌমনি কাউকে জিজ্ঞাসা করবে। এসব ভাবনা বাদ দাও, দরকার হলে এবারেই না হয় এঙ্গেজমেন্টটা সেরে ফেলবো, সময় তো আসুক। তো তিতলি, বিয়েতে কিন্তু তুমি শাড়িই পরবে, ওকে? বাসর ঘরে শাড়ি পরিত আমার সদ্য বিবাহিত স্ত্রীকে আমি উফ। থামবেন না আপনি? চলে যাব কিন্তু আমি যেদিকে চোখ চাই। তৌহিদ হেসে মাথা নাড়িয়ে জবাব দেয়, চিন্তা করো না, আমি সেই দিকেই উপস্থিত হব বেবি। সময়টা যেন খুব ধীরে চলতে লাগলো। তিতলির কাছে এমনটাই মনে হলো, বাড়ি আসার ছটফটানি কাউকে না দেখালেও তার মনে চলছিল উত্তাল ঢেউ। হয়তো পরের বিয়ে না হলে কখনো ও বাড়ি যেত না, একেবারে নিজের স্টাডি শেষ করে তারপর যেত। এই যে এখন যাচ্ছে, ফিরে আসার সময় ওর কষ্ট হবে খুব খুব। তখন কিভাবে সামলাবে নিজেকে? এতদিনের মনোভাব সব ভেঙে যাবে এক মুহূর্তে। সেই দিন আয়ারল্যান্ডের স্প্রুস গাছের জঙ্গলে অবস্থানকৃত সময়ে তৌহিদের বলা উক্ত কথাটা যেন সত্যি ছিল পুরোটা। তার সততা কতটা তা বাড়িতে আসার 2 দিনের মাথায় বুঝে গেল তিতলি। সবার কান্নাকাটি মাথায় করে রাখা আর আদর আপ্যায়নে তার দিন যাচ্ছে। ছোট বোনটাও তাকে খাইয়ে দেয় 2 বেলা। তিতলির ঠোঁটে হাসি ফুটে সে কথা ভেবে। তিতলি বাবা দাদাদের কথা শুনেছে কিছুটা, ইচ্ছাকৃত না, সম্পূর্ণটা অনাকাঙ্ক্ষিত ভাবেই ছিল। কেউ তাকে এসব বিষয়ে কিচ্ছু বলেনি। সে সিদ্ধান্ত নিয়েছে সরাসরি কথা বলবে তাদের সাথে। সমস্যা কি আসলে? বাড়িতে আসার পর 1 মিনিটের জন্য একা থাকার সময় পায়নি তিতলি। তার রেস্ট নেওয়ার সময়টাতেও শান, শাইমি, তিতলি, আনাম, কখনো কখনো বৌমনি বা ভাইয়া সবাই থেকেছে তার সাথে। এতে তার আফসোস নেই কতটা সুন্দর কাটাচ্ছে সময়। তিতলির মুখে প্রাপ্তির হাসি ফুটে। রাত অর্ধেক প্রায় চলে তাদের আড্ডা। বাড়ির কেউ ধমকেও তিতলির কাছ থেকে কাউকে সরাতে পারে না।
তিতলি এসব দেখে আর হাসতে থাকে। নিজের প্রিয় সেই দক্ষিণা জানালাটার কাছে দাঁড়িয়ে এসব ভাবছেও। আবহাওয়ার পরিবর্তনে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে ওকে। ওর ভাবনার মাঝে চেঁচাতে চেঁচাতে রীতা আসলো ঘরে। তার আগে আসলো পুরী। নির্বিকার ভাবে এসে তিতলির পাশে দাঁড়ালো। কি হয়েছে ছোট মা? পুরীর দিকে একবার তাকিয়ে রীতার উদ্দেশ্যে বলল তিতলি। রীতা অসন্তুষ্ট গলায় জবাব দিলেন, ওর বোনের কাছে শোনো কি করেছে। খুব ভালো বোন তো তোর। একটু থেমে পরক্ষণে নিজেই রাগে গলায় বলতে লাগলেন, ও পাড়ার মাহেশ নামের একজনকে তোর বোন ভূতের ভয় দেখেছে। সন্ধ্যার পর কোন খড়ের ঘরে আটকে ভয় দেখেছে। সে এখন বিছানায় পড়ে আছে 2 দিন যাবৎ। ডাক্তার কবিরাজ দেখেও কাজ হচ্ছে না। তিতলি ওকে ভালো করে বল, নয়তো পিটিয়ে পিঠের ছাল উঠিয়ে দেবো আমি। কথাগুলো বলতে বলতে পুরীর দিকে এগিয়ে আসছিলেন তিনি। মাঝপথে তিতলি তাকে থামিয়ে দিল, আশ্বস্ত করে বলল, তুমি যাও ছোট মা, আমি দেখছি। তিতলি যাও না, আমি দেখছি। এত উত্তেজিত হচ্ছ কেন? শান্ত হও, আয় এখন যাও। চোখ রাঙিয়ে চলে গেলেন রীতা। মেয়েটা তাকে শান্তি দিল না এই জীবনে। রীতা যেতে তিতলি বুকে হাত গুজে পুরীর দিকে ভ্রু উঁচিয়ে তাকালো। পুরী ভাবলেশহীনভাবে বিছানার উপরে গিয়ে বসলো। পাশের কাঠের ছোট টেবিল থেকে আমের আচারের বয়াম হাতে তুলে নিল। তিতলির জন্য রাখা হয়েছে ওটা। পুরী কিছুটা আচার নিয়ে খেতে খেতে বলল, দিদি, ওভাবে না তাকিয়ে যা বলার বলো। কি করেছিল লোকটা? লোকটার নয়, বলো কবরে এক পা চলে যাওয়া বুড়ো। শালার বুড়ো জোশ আছে, সব জোশ শেষ করে দিয়েছি। গ্রামের মেয়েদের দেখলে হেসে হেসে এগিয়ে এসে কোমরে খোঁচা দেয়। প্রথমে রাইতার বিয়ের ঘটক সেজেছিল, এখন নিজেই বড় হতে চায়। কত বড় বদমাশ দেখছ। তাই তুই কি করলি? পুরীর পাশে এসে বসে জিজ্ঞেস করলো তিতলি। পুরী আচার খাওয়ায় মনোনিবেশের আগের মতোই রেখে জবাব দিল, রাইতাকে দিয়েই খড়ের ঘরে নিয়ে এসেছিল। লুঙ্গি হাঁটুর উপর উঠিয়ে বুড়ো চলেও আসছে। তারপর রাইতা দিয়ে তো আগেই বলেছিলাম যে বলবি খড়ের ঘরে আসতে। বুড়ো খড়ের ঘরে ঢুকতেই ভুতুড়ে সব ব্যবস্থাগুলো চালু করলাম। দরজা সুতা দিয়ে বাঁধা ছিল, ভেতরে হারিকেন ছিল খড়ের কাছে। বাইরে থেকে সেটার আলো কমানো বাড়ানো আরো অনেক কিছু। তুমি আগে আসলে তোমাকেও নিতাম। তিতলি হেসে ফেললো ওর কথায়। হাসিটা ঠোঁটে বজায় রেখে বলল, 2 দিন পর বিয়ে, এবার তো এইসব থেকে ছুটি নেই। তিতলির কথাটা বলতে দেরি পুরী ওর কুলের উপর শুয়ে পড়ল। কি হলো, এভাবে শুয়ে পড়লি? আমার যেন ভালো লাগছে না তিতলিদি, কেমন যেন লাগছে সব। কেমন? বুঝতে পারছি না। আমি তো চেয়েছিলাম তিনি আমার দিকে মনোনিবেশ করুক। কেন এমন করে? আমাকে পাত্তা দেয় না। দাদির কথা মতো সত্যিই ভয় হতো অন্য কারোর সাথে জড়িয়ে নাকি সে। ডেভিড ভাইয়াকে তো তোমার মধ্যে দিয়ে ব্ল্যাকমেল করিয়ে তার সব খবর নিতাম। সবকিছুর পেছনে এখন আমার এমন লাগছে কেন? সবকিছুই বিষাক্ত লাগছে। সে তো অন্য আর 10টা মানুষের মতো না। তার সাথে আমি থাকবো কি করে? আমার পুরো বিপরীত। এই গ্রাম, এই চেনা মানুষ, চেনা সবকিছুকে ছেড়ে আমি কিভাবে ওই শহরে থাকবো তিতলিদি? তার উপর সে সম্পূর্ণ রসকসীন গম্ভীর পুরুষ মানুষ। তিতলি ছোট্ট শ্বাস ফেলে পুরীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কয়েক পল সময় গড়ালো। তিতলি ধীর স্থির কণ্ঠে সময় নিয়ে বলতে লাগলো, পরি, জানিস তো পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যাদের প্রতি আমরা আকর্ষণ অনুভব করি। কেন করি জানিস? তাদের অ্যাট্রাকটিভ পার্সোনালিটির জন্য। তাদের কাছে পাত্তা না পেলে ভাবি কি পুরুষ মানুষকে, অথচ তার প্রেয়সী জানে সে কতটা রোমান্টিক মানুষ। এইসব পুরুষরা অন্যদের কাছে নিজের খোলসে রাখে, আর নিজের মানুষটার কাছে সব খোলস আবরণ সরিয়ে দিয়ে হয় একটা উন্মুক্ত পৃষ্ঠা। ইয়ান ভাইয়া আগা করে চাপা স্বভাবের মানুষ, একা থাকতে পছন্দ করে। আমি তোকে বলছি, একবার যা ইয়ান ভাইয়ার সাথে থাকতে শুরু কর, তারপর না তাকে বুঝবি। বইয়ের সাথে সবাই অন্যরকম পড়ি। বিরক্তিতে চোখ মুখ কুচকে কথাটা বলল পুরী। ঢেউ খেলানো নিতম্ব ছড়ানো চুলগুলো তখন আটু সাটু বেনিতে বন্দি। গায়ে আজ ভিন্ন ধর্মী পোশাক, সেলোয়ার কামিজ পরিহিত পুরী। বারবার হাত দিয়ে ওড়না কাঁধে উঠাচ্ছে আর বিরক্ত হচ্ছে শানের উপর। সবাই তাকে পচাচ্ছে। কই, ওই ব্যাটাকে তো পচানোর সাহস নেই। যত পারে সব তার সাথে। আজব। কি পুরি, আজকাল নতুন নতুন রূপে তা ভালোই হবে বুঝলি।
আমরা মাঝে মধ্যেই না বলে কয়ে চলে যাব ঢাকায় তোদের বাসায়। এই তুই রান্না পারিস তো? শিখেছিস রান্না? না, তোমার বউ রান্না করে খাওয়াবে, সেই জন্য শিখিনি। বিরক্তি ঝেড়ে ঝাঁঝালো কণ্ঠে বলল পুরী। শান ভাবুক ভঙ্গিতে চেয়ে আছে ওর দিকে, যেন খুব গভীর ভাবনায় সে। সেখানে উপস্থিত হলো তিতলি আর স্বামী। তিতলির কোলে আনাম। কে নিয়ে কথা বলছিস তোরা? তিতলির কথায় পরি তার দিকে তাকালো, নালিশের সুরে বলল, দেখো না তিতলিদি, শান ভাইয়া কি সব গান বাজিয়ে আমাকে পচাচ্ছে, ভাল লাগে না। মুখ ফুলে বসে পড়লো বিছানায়। শান এগিয়ে এসে ওর গাল টেনে মুখ চোখা করে বলল, ও লে সোনাটা রাগ করে না, ফিডা খাবা? ভাইয়া শানের হাতে চাপড় মেরে রাগী কণ্ঠে বলল পুরী। আনামের কণ্ঠ ভেসে আসলো তখন। চাচ্চু তুমি ডাকাত না, তুমি ডাকাত না, আমি তো ডাক্তার। কেন ছোট স্যার? তুমি ডাকাত না, পাপ্পা বলছে ডাকাত চুপ থাকে। শান গায়ের মহিলাদের মতো দুই গালে হাত দিয়ে দুই দিকে দৃষ্টি ঘুরিয়ে অবাক হওয়ার ভান করে টেনে টেনে বলল, ওমা গো, তাই নাকি? তাহলে এখন থেকে সাইলেন্ট থাকতে হবে ছোট স্যার। স্বামী হাসতে হাসতে আনামকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। একদম ঠিক বাজেমাত করে দিয়েছিস বাবাই। শান তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দেখলো, তারপর পরীর দিকে চেয়ে বলল, এই পরি, ইয়ান ব্রো এসে আমাকে এইসব শেখায় তাই না? কালে কালে নিজের মতো পিসগুলো তৈরি করতে চায়। পরি ভাবলে ভাবে বসে থাকে, জবাব দেয় না। সবাই এখন তার পিছে লাগবে, এই লোকের পিছে লাগার সাহস নাই। আমাকে বলছো কেন? সাহস থাকলে ওনাকে যে বলো। ওহো, ওনারে? সুর দিয়ে বলল স্বামী। হায়, পরি দেখি বরের পক্ষ নিতে শিখেছে। এমন করলে কিন্তু আমি চলে যাব এখান থেকে শান ভাইয়া। আর স্বামী তুমিও। স্বামী উঠে বসলো, পরীকে জোরে ধরে দুলতে দুলতে বলল, থাক থাক, আর রাগ করা লাগবে না। সিরিয়াস কথায় আসি পরি, চল আর কিছুই বলবো না, এখন কথা শোন। পরীর মুখ নিজের দিকে ঘুরিয়ে বসতে বসতে কথাটা বলল শান। হাতে তার ফোন, মুঠো ফোনের স্ক্রিনে আঙ্গুল চালাতে চালাতে আবারও বলল, আজাদ কাশ্মীরের কথা জানিস পরি? জীবনে একবার হলো সেখানে যাওয়া উচিত। পরে এতক্ষণে সব ভুলে উকে দিল শানের ফোনে। শান নিজেই ফোন ঘুরিয়ে পরীর চোখের সামনে নিল কয়েক সেকেন্ডের একটা ভিডিও। তোর ভাবিকে নিয়ে আমি যাব, বুঝলি? এখন তুই ইয়ান ব্রোয়ের কাছে আবদার করবি বিয়ের পর আজাদ কাশ্মীর নিয়ে যাওয়ার জন্য। আবার ইয়ান? শান পরীকে কথাটা বলে সিরিয়াস মুখে ফোন লাগালো ইয়ানের নাম্বারে। পরে তখনও মুখ কুচকে তাকিয়ে আছে শানের দিকে। স্বামী মিটিমিটি হাসছে, আর তার গলা জড়িয়ে আনামও না বুঝে হাসছে। তিতলি তো সব কিছুর নীরব দর্শক। পরে ওদের দুজনের মুখের দিকে তাকালো মুখ কুচকে রাখা অবস্থায়। তখনই শান ওর হাতে ফোন গুজে দিল। পরে ফোনের স্ক্রিনে না তাকিয়ে শানের মুখের দিকে তাকিয়ে বলল, শান ইশারা করলো ফোনের দিকে তাকাতে। সেই মোতাবেক পরি তাকাতে চমকে গেল। চমকানো কণ্ঠে বলল, তুমি ফোন দিয়ে দিছো শান ভাই। নিজের মুখে এক হাতে চেপে ধরলো পরি। ততক্ষণে খেয়াল আসলো সেকেন্ডের স্থানে 10 উঠেছে। ওপাশে নীরবতা। পরি বড় বড় চোখ করে ফোনের দিকে তাকিয়ে একটু পর গম্ভীর সে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, তাজকিয়া। শান স্বামীর সমান তালে পরীকে খোঁজাতে লাগলো বলার জন্য। কানের কাছে সে ফিসফিস করে সব বলে যাচ্ছে। আনাম কিছু বলতে নিলে তিতলি ওকে নিজের কাছেই টেনে নিল। ঠোঁটের উপর আঙ্গুল রেখে চুপ থাকতে বোঝালো। আনামও ভালো ছেলের মতো মুখের উপর আঙ্গুল দিয়ে বিছানায় পা ছড়িয়ে বসলো। স্বামী কপাল চাপড়ে শানের দিকে তাকিয়ে ইশারা করলো কিছু বলার জন্য। শান নিজেও এবার মুখ কোচকায়। এদের ধারা কিচ্ছু হবে না, ভাতও রান্না করে খাওয়া যাবে, ছাপোষা গাধাগুলো। আমি শান। পরি কি যে তোমাকে বলতে চেয়েছে তাই আমার ফোন থেকে ফোন দিলাম। ওই কাশ্মীর বিয়ে পর যাবে এমন এক। পরি শানের হাত থেকে ছু মেরে ফোন নিয়ে নিল। ক্ষণকাল সময়ের ব্যবধানে কল বিচ্ছিন্ন করে দিল। কি করলি? রোমান্টিক পারসন। ভাইয়া তুমি পাগল, ওই লোককে এসব বলছো? আমার মান সম্মান ডুবানোর শখ? শান হাসতে হাসতে উঠে দাঁড়ালো। পরীকেও দাঁড় করালো, নিজের ভাঙা গলায় গেয়ে উঠল,
টেবিলের উপর দু হাত আড়াআড়িভাবে রেখে তার উপর থুতনি রেখে ইয়ানের দিকে তাকিয়ে আছে তৌহিদ। বেশি অনেকটা সময় ধরে সে এভাবে আছে। ইয়ানের কিছু যায় না আসলেও সে নিজেই বিরক্ত হয়ে মাথা উঠালো। চুপ করে আছিস কেন? তিতলি উপরে সব ডিফেন্ড করছো, তাই ডোন্ট ডিস্টার্ব মি। সোসাইটির জন্য তোদের বিয়েতে সমস্যা হবে? কোনো রকম আনুষ্ঠানিকতা না হলে আমি বেটার করি। তৌহিদ কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে। এটা কেমন কথা? ইয়ান, আমি বুঝলাম তুই চুপচাপ স্বভাবের, ঠিক আছে, গম্ভীর মানুষ। বিয়ের এসব আনুষ্ঠানিকতা তোর পছন্দ না, কিন্তু পরি ও তো তোর বিপরীত। ওর পছন্দটাকে অন্তত গুরুত্ব দে। এসব নিয়ে তুই কিছু বলতে আসিস না। আমাদের যা ভালো লাগে করতে দে, বারবার তো করবো না। শেরওয়ানি পরে এখন আমাকে নতুন করে বিয়েতে বসতে হবে? রিসিপশনটাই যথেষ্ট ছিল তাসিন, অযথা কথা বাড়াবি না। আরে ভাই, শেরওয়ানি তো, তোকে তো কেউ লুঙ্গি পরাতে বলছে না। তিতলির কাছে শুনলাম বিয়ের তারিখ ঠিক করবে নাকি কাল। ইয়ান এক আঙ্গুল নিজের কপালে রাখলো। কিছু একটা ভাবছে সে। কি ভাবছে সেই জানে, তৌহিদের বোঝার ক্ষমতা নেই, তাই চুপ করে চেয়ে আছে পরবর্তী কথা শোনার জন্য। অথচ ক্ষণকাল সময় গেলেও আকাঙ্ক্ষিত কোনো জবাব আসলো না। বরং ইয়ান উঠে দাঁড়িয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।